মর্নিং টু নাইট রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত সংসারের প্রতিটা কাজ একা হাতে যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল প্রতিদিনের মতো যেরকম উঠে পড়ি সেরকম উঠে কাজকর্ম শুরু করেছি। যেহেতু আমি সংসারের প্রতিটা কাজ সকালবেলায় বেশিরভাগ কাজগুলো সেরে রাখি, সারাদিন আমার সেরকম কাজ থাকে না, তো সেই রকমভাবেই করছি। আমার আবার সারাদিন কাজ করতে সত্যি বলতে ভালো লাগে না, তো সেই জন্য আমি সকালবেলায় সব কাজ করে ফেলি। তো আজকে বেড কভারটা পাল্টে নেব। অনেক দিন এটা বিছানো ছিল, একদমই বেড কভারটা নোংরা হয়নি, তারপরেও আসলে একই রকমভাবে থাকতে থাকতে নিজেরও ভালো লাগছিল না, তো ভাবলাম কি বেড কভারটা পাল্টে নিই। তো সেই জন্য সকাল সকালে উঠে আগে ভাবলাম বেড কভারটা পাল্টে সব কাজগুলো করব। তো সেই জন্য এই যে বিছানার চাদরটা ওটা পাল্টে নিলাম, তারপর এটা বের করে নিয়ে এসে এনে তারপর এখন বিছানো শুরু করে দিয়েছি। তো এটা বিছিয়ে তারপরে যাব হচ্ছে বাকি কাজকর্মগুলো করতে। আজকে অনেক কিছু কাজকর্ম বাকি আছে। তারপরে হচ্ছে আজকে আবার শীতের যে জামা কাপড়গুলো আছে, সোয়েটারগুলো আমার আলমারিতে ধরাই আছে, তো ওগুলো এখনও পর্যন্ত উপরে ওঠানো হয়নি, মানে তুলে রাখা হয়নি। যেহেতু আমার জামা কাপড় রাখায় প্রচণ্ড অসুবিধা হয়, এই আলমারি আর ওই ঘরের হচ্ছে মিনি শোকেসটা আছে যেগুলো জামা কাপড় এটা ওটা দিয়ে ভরে গেছে। তো সোয়েটারগুলো মানে জিনিসগুলো সরিয়ে সরিয়ে সোয়েটারগুলো ঢুকিয়ে রাখি, তারপরে আবার ওই শীতের শেষে মানে কি করি, সোয়েটারগুলো ভরে সব বাঙ্কারে তুলে রাখি। তো এবারও সেটাই করতে হবে, তাছাড়া উপায় নেই, কারণ আমার কাছে রাখার মতো জায়গা নেই অন্য কোথাও। সেই কারণে হচ্ছে সব কিছু বাঙ্কারে আমি তুলে রাখি। এক্সট্রা যে জিনিসগুলো, অনেক শাড়ি টাড়িগুলো আছে যেগুলো আমার পরা হয় না, অনেক আগে নেওয়া হয়েছে বিয়ের পরপর। অনেক শাড়ি যেগুলো পরিই না, এমনিতে তো শাড়ি পরিই না বললেই চলে, সবসময় যেখানে যাই চুড়িদার। কিছু কিছু জায়গায় অন্তত মানে শাড়ি পরে যায়, তাছাড়া বেশিরভাগ তো চুড়িদারই পরা হয়। তো সেই কারণে হচ্ছে কি হয়েছে বলো তো, অনেক শাড়িগুলো এটা সেটা যেগুলো প্রয়োজনে খুব একটা ব্যবহার হয় না সবই বাঙ্কারে তুলে রাখি, ওগুলো জায়গায় হয় না। কবে যে একটা আমার খুব ইচ্ছে একটা 3 ডোরের যে আলমারিগুলো হয় ওগুলো নেওয়ার, জানি না কবে নিতে পারবো, কিন্তু খুবই ইচ্ছে ওগুলো একটা আলমারি নেওয়ার। তো ইচ্ছে আছে, দেখি কবে নিতে পারি, কিন্তু নিলে খুব ভালো লাগবে তখন আবার। আসলে আমার খুব শখ, জানো তো, মানে গোটা বাড়িটা খুব সুন্দর করে একদম মনের মতো করে সাজাবো, বাগানটা সুন্দর করে সাজাবো, কিন্তু হয় না সবসময়। টাকা পয়সার জন্য একটু মেপে মেপে সব দিক থেকে চিন্তা ভাবনা করেই সংসার কিছু করতে হয়। মানে একবারে তো সব কিছু করা সম্ভব নয় যে ইচ্ছে হলে একবারে গোটা বাড়ি গোটা বাগান একদম সাজিয়ে ফেললাম। ধীরে ধীরে হয়তো কয়েক বছর সময় লাগবে, একটা বাড়ি সাজাতে তো কম কিছু লাগে না। তো যতই কিনি তবু মনে হয় এটা লাগে ওটা লাগে, তো একবারে সম্ভব না। ধীরে ধীরে ইচ্ছা আছে সব কিছু সুন্দর করে মনের মতো করে বাড়িটাকে সাজাবো। বাড়িটা মনের মতো করে করেছি। এই বাড়িটা করার সময় সবটাই কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী করা হয়েছে। রং থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে আমরা হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে যতই প্ল্যান করি, তারপর আমি আর বাবা পুরো প্ল্যানটা কিন্তু আমরাই করে দিয়েছিলাম খাতাতে, যে এখানে ঘর হবে, মানে এখানে এই বেডরুমটা হবে, ওখানে ঠাকুর ঘর হবে, এখানে বাথরুম হবে, সব কিছু টোটালি আমরা মানে ইঞ্জিনিয়ার আমাদের প্রথমে একটা দিয়েছিল যেটা আমাদের পছন্দ হয়নি। তারপর আমরা নিজেরাই সবটা প্ল্যান করেছি, ইউটিউব ঘেটে ঘেটে কীভাবে প্ল্যানগুলো করতে হয়। তো সেটা ঘেটে ঘেটে তারপরে নিজেরাই প্ল্যান করে খাতাতে ছবি এঁকে, মানে বাবা ছবি এঁকেছে, মানে ওই রোল আর দিয়ে পেন্সিল দিয়ে, তারপরে হচ্ছে স্কেল দিয়ে সব মেপে টেপে নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে এঁকে আমরা ইঞ্জিনিয়ারে দিয়েছিলাম, সেই হিসেবে আমাদের উনি হচ্ছে করে দিয়েছে। তো আমাদের পুরো বাড়ির ডিজাইনটা কিন্তু আমরা নিজেরাই করেছি বলতে পারো। তো যাই হোক, সেগুলো অনেক কিছু বললাম তোমাদের। তো এখানে কিছু জামাকাপড় যেগুলো আমি গুছিয়ে নিচ্ছি, আজ অনেক জামাকাপড়গুলো গোছানো বাকি আছে, সবটাই আস্তে আস্তে করে গুছিয়ে নেব। এখানে অনেকগুলো যেগুলো কাঁচা হয়েছিল মানে রেখে দিয়ে একটা একটা করে গুছিয়ে, তো ভাবে একবারে গুছিয়ে নেব, তো সেই জন্য জড়ো করা ছিল, তো সব কিছু নিয়ে এসেছি, নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি। তো ওইদিকে সবটা করবো, রান্নাবাড়ি বাকি আছে। আর জানো কি সমস্যা হয়ে গেছে, আমার ফোনের হচ্ছে চার্জ হচ্ছে না, ফোনের চার্জারটা হয়ে গেছে খারাপ। আর বাবানের পাপার যে ফোনটা আছে ওই ফোনের চার্জারটা আলাদা, আমার ফোনের চার্জারটা হচ্ছে আলাদা। তো সেই কারণে আজকে বাবানের পাপার কাছে বেশি ভিডিও করতে পারিনি সকালবেলা থেকে, যেহেতু কি বলো তো, ওই ফোনে বেশি চার্জ ছিল না। রাত্রেবেলা থেকে চার্জ হচ্ছে না, আমি রাত্রেবেলা চার্জে বসিয়ে দিই বা সকালবেলা কিছুক্ষণ বসানো থাকে চার্জে। তো ভিডিও করতে তো অনেকটা চার্জের প্রয়োজন হয়, আর যেহেতু আমার ফোনটা অনেক দিনের, তো বেশি চার্জ থাকতেও চায় না একবার দিয়ে রাখলে। অনেক দিন হয়ে গেল আমার ফোন, মোটামুটি 3 বছর হয়ে গেল আমার ফোনটা নেওয়া, তো অনেক দিন আগে নিয়েছিলাম। তো যাই হোক, তো সেই কারণে না ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছে, মানে এটা সেটে ছিল না, সেটের চার্জারটা আমার হারিয়ে গেছিলো। একবার বিয়ে বাড়িতে গেছিলাম, আমি একটা পিসির ছেলের বিয়েতে গেছিলাম, ওখানে গিয়ে আমার ফোনের যে মানে ফোনের সাথে যে চার্জারটা দেয় ওটা হারিয়ে গেছে। তারপরে হচ্ছে পরে আরেকটা চার্জার নেওয়া হয়েছিল, সেই চার্জারটা খারাপ হয়ে গেল। তো সেই জন্য আজকে ওর ফোনটা মানে একটা চার্জার নিয়ে এসেছিলো, তো ওটা দিয়ে ঠিক মতো হচ্ছিলো না চার্জ। তো বাবাকে বললাম তুমি ফোন
আর নিয়ে যাও, সাথে করে একবারে দেখে নিবা ভালো করে, তোমার নতুন চার্জার এনে দিবা। তো বাবানের বাবার কাছে আজকে স্কুলে বেরোনোর সময় ফোনটা আমি দিয়ে দেবো, আর বাবানের বাবার ফোনটা আমি রেখে দেবো। কারণ হচ্ছে একা একা সারাদিন থাকি তো ফোন চায় না, থাকতে পারি না, মানে ভালো লাগে না সারাদিন বাবার মতো থাকবো। তো সে কারণে কী করবো বলো তো, ফোনটা হচ্ছে আমি রেখে দেবো নিজের কাছে, বাবানের বাবার ফোনটা, তাহলে দেখা যাবে সারাদিনে প্রয়োজনে কাউকে ফোন টোন করতে হলে, তো সেই জন্য ওর ফোনটা রেখে দেবো আর আমার ফোনটা বাবানের বাবা নিয়ে যাবে সেই কারণে। তো যাই হোক, আজকে আমাদের কিন্তু এই ঘরে ঘুমানো হয়েছিল, আমাদের বেডরুমে ঘুমানো হয়নি। বাবান তো এই ঘরে থাকার জন্য পাগল হয়ে যায়, তো সেই জন্য ওকে তো একা রাখতে ভয়ও লাগে, ভয় যদি পায় রাত্রেবেলা করে, তো সেই জন্য আমরা তিনজনে মিলে আজকে এই ঘরেই হচ্ছে ঘুমিয়েছিলাম। তো সেটাই ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি, ভালো করে বিছানা চাদরটা ঝেড়ে গুছিয়ে নিয়ে তারপরে কাজকর্মগুলো করব। তো সেই কারণে আসলে বাবার ফোন রাখলে একটা সমস্যা, এত ফোন আসে আমার ফোনে, তো সারাদিন একটা ফোনও আসে না। ফোন করার মধ্যে বেশিরভাগ আমার মায়ের বাড়ি থেকে করে, আর বাবার যতটুকু করে, আর অন্য কেউ তো সবসময় করে না, মাঝে মধ্যেও কখনো করে। তো আমার ফোন তো সারাদিন না মানে আসে না বললেই চলে আমাদের বাড়ি থেকে করা ছাড়া। তো বাবার ফোন তো আসতেই থাকে, ওই একটা সমস্যা হয়ে যায় বাবার ফোন যদি নিজের কাছে রাখি। এটা ওটা মানে এই কেউ না কেউ ফোন করতে হচ্ছে, তখন আবার বাবাকে বলতে হচ্ছে এই ফোন করেছে, ওকে ফোন করো, এটা নিয়ে একটা সমস্যা হয়ে যায়। তো যাই হোক, সকাল থেকে ঘর বাড়িগুলো খুব ভালো করে গুছিয়ে নিলাম, এখন বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি। এইদিকে বাবান সকালবেলা ফ্রেশ হয়ে বসে এখন সুন্দর মতো টিভি দেখা শুরু করে দিয়েছে। ওর প্রতিদিনের কাজ ঘুম থেকে উঠে টিভি চালিয়ে দেখা, তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে পড়তে বসা। বাবানের বাবা তো রেগে যায় প্রচণ্ড, সকালবেলা উঠেই কেন হচ্ছে টিভি নিয়ে বসবে সেই কারণে। তো যাই হোক, এইদিকে আমি ঘর বাড়িগুলো ভালো করে ঝাড় দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে যাব হচ্ছে কাজ করতে। আর কিছু জামা কাপড়ও কাচবে অনেকগুলো, মানে আমাদের ঘরের বেড কভার, তারপর তিনটে, মানে আমাদের তিনটা বেডরুম, যেহেতু তিনটা বেডরুমে তিনটে মশারি আছে, তো মশারিগুলো বেশ অনেক দিন কাচা হয়নি, তো ভাবলাম কি মশারিগুলো আজকে একটু কেচে দেবো। তো সেই কারণে হচ্ছে মশারি তিনটাই আমি কেচে দেবো, সাথে আরও কিছু জামা কাপড় আছে সেগুলো সব কেচে দিতে হবে। তো আমি প্রতিদিন ঝাড় দেওয়ার পর না এটা মুছতেই হবে, কারণ কি বলতো, ঝাড় দেওয়ার পর যে ধুলোগুলো আছে সব এই টি টেবিলে এসে পড়ে, মানে দেখে মনে হবে যেন আমি পুরো 1 মাস হয়ে গেল টি টেবিলটাই মুছি না, এরকম মানে হঠাৎ করে যদি কেউ এসে দেখে ভাবে যে কতদিন আমি টেবিলটা মুছি না, কিন্তু আসলে আমি প্রতিদিন টেবিল মুছি, সকালে বিকেলে দুবার করে টেবিলটা মুছে রাখতে হয়। প্রচণ্ড ধুলো পড়ে, যে সকালবেলা ঝাড় দিচ্ছি মুছে নিলাম, এখন ঠিক আছে, যদি আবার দুপুরবেলা ঝাড় দিই তখন আবার মুছতে হবে, আবার বিকেলবেলা তো ঝাড় দিতেই হয় প্রতিদিন, বিকেলবেলা যখন ঝাড় দিই তখন আবার টেবিলটা মুছতে হয়। ঝাড় দেওয়ার সময় না সব ধুলোগুলো উড়ে উড়ে ওইখানে এসেই পড়ে, আর দেখে মনে হয় কতদিন আমি টেবিলটা মুছি না, তো সেই জন্য সবসময় পরিষ্কার করতে হয়। তো যাই হোক, এইদিকে হচ্ছে অনেক ফুলগুলো পড়েছে, আমাদের যে কুন্দ গাছের ফুলগুলো বেশ অনেক হয়েছে, তো সাদা ফুলগুলো এত কুড়ি এসে গোটা গাছে একদম ফুলগুলো ভরে গেছে। ওই ফুলগুলো বেশি তোলা হয় না, নিচ দিয়ে একদম সুন্দর সকালবেলা করে ছিট পড়ে থাকে। আর এখন গাছেও প্রচুর ফুল ফোটে, এখন বেশ ভালো লাগে, এত ফুল ফোটে গাছে, দেখেও বেশ মনটা না মানে ভালো হয়ে যায়। সকাল সকাল গাছের মধ্যে ফুল দেখলে, জবা ফুলগুলো যেরকম, আর কুন্দ গাছের ফুলগুলো তো আরও সুন্দর, আর গন্ধটা ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ কত সাদা ফুল, যেগুলো আমি ঝাড় দিয়ে ফেলছি, এত ঝরে পড়েছে নিচে, কারণ ওই গাছের তো ফুল সেরকম তুলি না পূজার জন্য, কারণ এত ফুল থাকে অন্য ফুলগুলো, এগুলো আর তোলাও হয় না। আর গন্ধটাও ভীষণ সুন্দর একদম, মানে হচ্ছে এই জুঁই ফুলের যে গন্ধটা আছে সেরকম একদম বেশ ভালো লাগে গন্ধটা। তো দেখো গাছে, এই যে কুন্দ গাছে কত ফুল ফুটেছে, পিছনের দিকে তো আরও আছে, গাছটা একদম পুরো ছাদে উঠে গেছে, বেশ বাবানের বাঁশ বেঁধে ছাদে উঠিয়ে দিয়েছে গাছটা। তো এই জবা গাছেও বেশ ফুল, এই জবা গাছেও কিন্তু অনেক ফুল ফুটেছে। তো এখানে নিয়ে আসলাম বোতলগুলো, বাবানের বাবা জল ভরবে, তো ভাবলাম বোতলগুলো অনেকদিন পরিষ্কার করা হয়নি, মানে সেই জন্য ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই, স্টিলের জিনিস তো সবসময় মেজে ঘষে পরিষ্কারই রাখতে হয়। তো যাই হোক, এদিকে কাজ করতে করতে কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়তে হবে। তো সুলতানা দিদিভাই বলেছে, আজকে অনেক কাজ করলে আপু, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। আমিও কাল থেকে ঘর সোফা ধোয়া মোছা শুরু করব, ঈদের আর মাত্র 7 দিনের বাকি রইল, মানে বাকি আছে। তো যাই হোক দিদিভাই, অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর ঈদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, তোমার ঈদ অনেক ভালো কাটুক। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি বোতলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এদিকে সাবান দিয়ে, আর জগের মানে জলের যে জগটা আছে ওটাও তো স্টিলের নেওয়া হয়েছে, তো সেই জন্য ওটাও ভালো করে পরিষ্কার করেছি। এতদিন তো প্লাস্টিকের বোতলে জল খাওয়া হতো, তো এখন স্টিলের বোতলগুলো নেওয়া হয়েছে, প্লাস্টিকের বোতলগুলো আর ইউজ করি না আমি। তো ওইটা যে পাশে প্লাস্টিকের বোতল দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাবানের স্কুলের বোতল, ওটা কিন্তু উপরে প্লাস্টিক হলে মানে উপরে প্লাস্টিক হলে ভেতরে কিন্তু স্টিল দেওয়াই আছে। ও বাবানের এটা স্কুলের জন্য নেওয়া হয়েছিল, ওরকম দেখেই নেওয়া হয়েছিল, মানে বাইরে হচ্ছে প্লাস্টিক দেওয়া আর ভেতরে কিন্তু স্টিল দেওয়াই আছে। দেখো ফুলগুলো ভীষণ সুন্দর লাগে, আর গন্ধটাও ভীষণ, এখানে দাঁড়িয়ে থাকলে না এত সুন্দর গন্ধ আসে, মানে যেরকম জুঁই ফুলগুলো যেরকম গন্ধ হয় সেরকম বেশ ভালো লাগে।
তো যাই হোক, এইদিকে আমি সবটা মেজে নিয়েছি। এখন ধুতে গেছি, ধুতে গিয়ে দেখি জল পড়ছে না, মানে ট্যাঙ্কির জল শেষ হয়ে গেছে। আমি বাবাকে বললাম তুমি জল ভরার সময় ধুয়ে নিও। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি ওইগুলো বোতলগুলো রেখে চলে এসেছিলাম। বাবাকে বললাম কি তুমি মোটরটা জ্বালো, আমি স্নান করবো, আর তুমি হচ্ছে বোতলগুলো ধুয়ে জল ভরে নিও। আর খাওয়ার জলটা যেহেতু বাবানের পাপাই সব সময় হচ্ছে জলগুলো হচ্ছে বাবানের পাপাই হচ্ছে মানে বোতলের খাওয়ার জলটা ওই ভরে, আমি ভরা হয় না বলতে পারো, মাঝে মধ্যে হঠাৎ কখনো বা না ভরার মতনই। তো যাই হোক, সব জামাকাপড়গুলো কেচে দিয়েছি। এই বেড কভারটা ছোটো ঘরের ছিল, অনেকদিন আগে তুলে রেখেছি, আমার একদমই খেয়াল ছিল না যে এটা কাচতে হবে, মানে এক সাইডে কোনার দিকে রেখেছি, তো আমার একদম চোখেই পড়েনি। তো আজকে ঘর গোছাতে গিয়ে দেখি এমা এটা তো রেখেই দিয়েছিলাম, আমি বেড কভারটা তুলে রেখেছি কিন্তু কাচা হয়নি। তো যাই হোক, বেড কভার দুটো, তারপরে হচ্ছে মশারি আছে 3টে, আরও কিছু অনেক জামাকাপড় আছে, বাবানের পাপার আছে, আমার আছে। তো অনেকগুলো জামাকাপড় আজকে কাচা হয়েছে, যেহেতু অনেকগুলো জড়ো হয়ে গেছিলো একটা দুটো করতে করতে, তো সেই জন্য সবই আজকে কেচে দিয়েছি। আর সকাল সকাল খুব একটা রোদ নেই এখন, তবু মানে পরে তো রোদ উঠে যাবে, শুকিয়ে যাবে, সমস্যা নেই। আর মশারিগুলো চেপেই দিলাম, যেহেতু মশারি শুকাতে খুব একটা সময় লাগবে না, এর থেকে আরও চেপে দিলেও অসুবিধা হবে না, কারণ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। তো সব জামাকাপড় নিয়ে ছাদে এসে তারপরে রান্না বসাবো, আগে দিয়ে কাজ করব তারপরে। তো চলো কিছু কমেন্টগুলো পড়ে নিই। মিথিকা সরকার দিদিভাই বলেছে তোমার প্রত্যেকটা ভিডিও এত ভালো লাগে কি বলবো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। বন্দিতা দিদিভাই বলেছে চলে এলাম নোটিফিকেশন পেয়ে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। বেগুন পিঠের যে দিকটা খোসার দিকটা আগে দেবে, তেল কম টানবে। ঠিক আছে দিদিভাই, থ্যাংক ইউ এত সুন্দর মানে বলার জন্য, আমি জানতাম না। তো যাই হোক, বলে অনেক উপকার হলো। তো যাই হোক, কাকলি দিদিভাই বলেছে দিদিভাই আমি তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখি, আমার দেখতে খুবই ভালো লাগে। আর একটা কথা জানতে চাই, শিব ঠাকুরকে কি রোজ স্নান করানো উচিত? যদি একটু বলো প্লিজ, ভালো লাগবে। তো কি বলো তো, আমার তো সেরকমভাবে জানা নেই এই বিষয়ে। তো আমি তো প্রতিদিন ঠাকুরকে জল দিই, প্রতিদিনই আমি জল দিয়ে স্নান করিয়ে দিই, প্রতিদিনই আমি দিই। তো আমার মনে হয় দেওয়া যেতে পারে, সমস্যা নেই, প্রতিদিন দেওয়া যেতে পারে। তবুও তোমার যদি খুবই জানার ইচ্ছে থাকে, এরকম কিন্তু ইউটিউবে শিব ঠাকুরকে নিয়ে অনেক ভিডিও আছে, তুমি চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো সত্যি বলতে আমার জানা নেই, সত্যি যেটা আমি বলি, কিন্তু হচ্ছে আমি দিই, প্রতিদিনই কিন্তু আমি জল দিয়ে স্নান করিয়ে দিই। তো যাই হোক, এদিকে সব জামাকাপড়গুলো আমি মেলে দিয়েছি, মেলে দেওয়ার পর তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো এদিকে আমি হচ্ছে আজকে রান্না করবো, যেহেতু শনিবার তো নিরামিষ, তো আমি ডাল করেছি, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ। আজকে সেরকম কিছু রান্না করিনি, কিন্তু কী বলতো ভিডিও করতে পারিনি সেরকম রান্নার, কারণ হচ্ছে রান্না করেছি কিন্তু রান্নার ভিডিও হয়নি, কারণ হচ্ছে আমি সময় পাইনি। সময় না, মানে হচ্ছে ফোনে চার্জ ছিল না, মানে সকাল থেকে এইটুকু ভিডিও করতে করতে একদমই ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, কিছুটা ছিল, এখন চার্জ একদমই শেষ করে দিলে তখন বাবানের পাওয়া ফোনটা আবার যদি ফোন করতে হয় বা হচ্ছে যেখানে দোকানে নিয়ে যাবে সমস্যা হবে। তো সেই জন্য পরে আমি আর সেরকম ভিডিওই করিনি, এরপর থেকে সারাদিন বাবানের পাপার ফোন নিয়েছিলাম, পরে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি, ওদের স্কুল যাওয়া থেকে শুরু করি কিছুই না। তারপরে একবারে বিকেলবেলা আমি এখন ভিডিওটা করছি, মানে বাবানের পাপা ফোন নিয়ে বাড়িতে এসছে, তারপর আমি ভিডিওটা করছি। আমার ফোনটা বাড়িতে আনার পর কিছুক্ষণ চার্জে বসিয়ে রেখেছিলাম, কারণ বেশি চার্জ ছিল না, নতুন চার্জার দিয়ে আবার চার্জে দিলাম, দিয়ে তারপর এখন ভিডিও করছি। তো যাই হোক, সুদীপা দাস দিদিভাই বলেছে দিদি প্লিজ তোমার গ্যারেজ রুমটা একটু দেখিও। তো যাই হোক, কোনো একটা ভিডিও আমি তোমাকে দেখিয়ে দেবো। আসলে গ্যারেজ রুমের অবস্থা দেখলে তোমরা বলবে এত অগোছালো কী করে হয়, গোটা গ্যারেজ রুমে এই বস্তার মধ্যে এটা সেটা মানে অনেক কিছু, মানে এক্সট্রা বাইক গাড়ি সাইকেল, মানে সরি গাড়ি না, মানে বাইক সাইকেল, তারপরে হচ্ছে বক্স এটা সেটা, তারপরে হচ্ছে বস্তার মধ্যে জিনিস অনেক, মানে অগোছালো হয়েছে পুরো গ্যারেজ রুমটা। তো একদিন আমি দেখিয়ে দেবো। তো শিখা দিদিভাই বলেছে তোমার হোম ট্যুর দিও। তো আমার হোম ট্যুর ভিডিও না আমার চ্যানেলে অনেক আগে দেওয়া আছে, অনেক দিন আগে আমি দিয়েছিলাম, মানে এক বছর হয়ে যাবে ভিডিওটা দিয়েছিলাম, তুমি চাইলে দেখে নিতে পারো। তো আমার হোম ট্যুর ভিডিও কিন্তু দেওয়াই আছে আগে। তো এখন নতুন করে আর দিচ্ছি না, যদি ঘর বাড়িটা আরও ভালো করে সাজিয়ে গুছাতে পারি তখন সুন্দর করে পরে একটা হোম ট্যুর ভিডিও আমি করে দিয়ে দেবো। তো হচ্ছে শান্তা ইসলাম দিদিভাই বলেছে চৌকিটা তোমার ছাদে রাখতে পারো, মাঝে মধ্যে বিকেলে বসে থাকতে পারবে। তো দিদিভাই তুমি কথাটা ভালোই বলেছো, চৌকিটা ছাদে রাখা, কিন্তু কি বলো তো চৌকিটা এতটা বড়, আমাদের খাটের যে মাপ হয় না তার থেকে অনেকটাই বড় চৌকিটা, আর চৌকিটা ছাদে নেওয়া সম্ভবই না, কারণ সিঁড়ি দিয়ে ছাদে ওঠানো প্রচণ্ড মুশকিল, অনেকগুলো লোকের দরকার, কারণ প্রচণ্ড ভারী, 4-5 জন মানে 6-7 জন লেগে যাবে, মানে 4-5 জন তো লাগবেই তোমার ছাদে নিয়ে যেতে, লোকের সমস্যা। আবার তার মধ্যে যে এখন তো বৃষ্টির দিন, এখন যদি চৌকিটা আমি ছাদে রাখি কখন বৃষ্টি এসে একদম চৌকিটা নষ্ট করে দিতে পারে বলা যায় না, কাঠের জিনিস যেহেতু না পচে যাবে কাঠের জিনিস তাড়াতাড়ি। আর মেন সমস্যা ছাদে উঠানো, মেন সমস্যা প্রচুর ভারী, আর চৌকিটা অনেকটাই বড় ছিল। আমাদের যে খাটের মাপটা আছে, মানে একটা 6-7-এর মাপের যে খাট হয়,
তার থেকে কিন্তু চৌকিটা অনেকটাই বড়। তো সেই কারণে কি বলো তো, এটা প্রচণ্ড সমস্যা হয়ে যাবে ছাদে ওঠাতে গেলে। তো বাবলি বলেছে খুব সুন্দর লাগলো গো তোমার ঘর, সত্যি ঘর গোছানো একটা বড় কাজ, থ্যাংক ইউ। তো কণিকা দাস দিদিভাই বলেছে তোমার ব্লগ দেখলাম আজ প্রথম, কমেন্ট করলাম, পর্দাগুলো খুব সুন্দর লাগছে, বিশেষ করে তোমার ছেলেকে দেখে খুব ভালো লাগলো, তুমি ভিডিও বানাচ্ছো আর ও পাশে লাফালাফি করছে, খুব ভালো লাগলো গো, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর করে বলার জন্য। গীতা দাস দিদিভাই বলেছে দিদিভাই তুমি খুব ভালো, তবু তোমার শাশুড়ি মা তোমাকে ভালোবাসে না। আসলে কি বলবো বলো, ভালো না বাসলে তো কিছু করার নেই, কিন্তু এটা একটা আফসোস আমার জীবনে সত্যি বলতে, কারণ একটা মানুষ সবার কাছে ভালো হয় না, কিন্তু আমি এতটাই যে ওনার কাছে খারাপ মানে সেটা কল্পনার বাইরে আর কি। জানি না আমি কি দোষ করেছি, অপরাধ করেছি ওনার কাছে। তো যাই হোক, সেই বিয়ের আগে থেকে আমাকে পছন্দ করে না, বিয়ের পর তো মানে সেটা তো একটা আছেই, কিন্তু বিয়ের আগে থেকেই আমার মানে যেহেতু আমার বিয়ের অনেক দিন আগে ঠিক হয়েছিল, তো সেই কারণে। তো যাই হোক, এখন সন্ধ্যা দিচ্ছে আর একটু দুধ কলা দেবো। আসলে কি বলো তো, শাশুড়ি মা বাবানের পাপাকে বলেছে যেন দুধ কলাটা দিতে, ওনার ইচ্ছে হয়েছে, যেহেতু ওই বাড়িতে গিয়ে তো আর দেওয়া সম্ভব না, আর ওই বাড়িতে দিবেই বা কে, যেহেতু আমার যা এখনও বাবার বাড়িতে আছে, মেয়ে ছোটো দেখে সেই কারণে। তো ওনার বলেছে দুধ কলাটা দিয়ে দিতে, ওনার হয়ে আমি যেন দিয়ে দিই, তো সেই কারণে হচ্ছে ওনার হয়ে আমি বাবানের পাপা কলা এনে দিয়েছি। আর দুধ আজকে ঘষে দিয়েছিল আমি, মানে সেটা হচ্ছে আমি ঠাকুরের বাসনে দুধটা রেখে দিয়েছি, যেহেতু হচ্ছে মানে দুপুরবেলা করে দুধ দেয়, তো যেহেতু প্রতিদিন হচ্ছে আমাদের রান্নার বাসনগুলোতেই নেওয়া হয়, তো আজকে আমি আবার কি করেছি, ওই হচ্ছে ঠাকুরের বাসনে নিয়েছি দুধ কলা, সন্ধ্যাবেলা দেবো সেই জন্য। তো আমি ওইগুলো জামা কাপড়গুলো গুছিয়ে আমি একবারে হচ্ছে একটু গাটা ধুয়ে নিয়েছি দুধ কলা দেবো দিয়ে একটু স্নান করেছি, মানে গা হাত পা ধুয়ে নিয়ে তারপরে দুধ কলা দিচ্ছি। তো এখন সন্ধ্যা দিচ্ছি। তো যাই হোক, সাথী ঘোষ দিদিভাই বলেছে দিদি তোমার ফ্রিজের নাম কি এবং কত দাম নিয়েছে। তো আমার ফ্রিজের নাম হচ্ছে ওয়ালপুল, আর হচ্ছে ওর দাম নিয়েছে 18,000 টাকা নিয়েছিল, আমি নিয়েছিলাম 1 বছর আগে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে আমার সব কাজ তো হয়ে গেছে, এখন সন্ধ্যা দেওয়া বাকি, আর রাতে একটু রান্না বলতে একটু আলু ভাজা করে নেবো রাতে, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো এইদিকে বাবানের বাবা প্রসাদ নিয়ে এসছে, শনি মহারাজের প্রসাদ। তো আজকে তো শনি পুজো হয়, আমাদের এখানে একটা মন্দির আছে শনি মন্দির, তো ওটা প্রতি মাসের শেষে শনিবার করে শুধু পুজো হয়, তো ওখানে বাবানের বাবা গিয়েছিলো, প্রসাদ খেয়ে এসছে, আর আমার জন্য আবার নিয়ে এসছে। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমি প্রসাদ খাবো, বাইরে রেখেছে, যেহেতু ঠাকুরের প্রসাদ শনি মহারাজের প্রসাদ বাড়ির ভেতরে ঢুকাতে হয় না, তো জল আর বাটিটা বাইরেই রেখেছে, আমি সন্ধ্যা দিয়ে তারপরে গিয়ে খেয়ে নেবো প্রসাদটা বাইরে বসে বসে। তো যাই হোক, এদিকে সন্ধ্যা দিয়ে চলে আসলাম রান্নাঘরে, অনেক মানে এখন মোটামুটি 8:30 একটু বেশি বাজে। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি শুধু আলু ভাজা করবো, আর পাশে দুধ গরম করছি বাবানের জন্য, বাবানের বাবা দুধ খাবে আর বাবান খাবে রুটি দিয়ে দুধ, আর আমি আলু ভাজা করছি। সকালের একটু ডাল আছে, ওটা দিয়ে বাবানের বাবা হচ্ছে ভাত দেবো, ভাতও আছে ডালও আছে সকালের, তো শুধু আলু ভাজা করবো, আলু ভাজা দিয়ে বাবানের বাবা ডাল দিয়ে খেয়ে নেবে, আর আমি আলু ভাজা দিয়ে রুটি খাবো, আর বাবান খাবে দুধ রুটি, আর বাকি দুধটা মানে বাবানের বাবা খাবে, আমি দুধ খেতে পছন্দ করি না, ভালো লাগে না। তো যাই হোক, এটা আমি আলু ভাজা দিয়ে রুটি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এদিকে বাবানের বাবাকেও দিয়েছি, বাবানকেও খেতে দিয়েছি, 3 জন মিলে একসাথেই বসবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।